দেখেন আমি একটা কথা বলি আপনাকে ভাই, এটা মানুষ কেন বুঝে না এটা আমি বুঝি না। সেটা হলো যে দিন তো সবসময় একরকম থাকবে না। ডক্টর ইউনূস অনন্তকাল প্রধান উপদেষ্টা থাকবেন না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও অনন্তকাল এলজিআরডি উপদেষ্টা থাকবেন না। দিন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যখন চেঞ্জ হবে তখন এদের কি পরিণতি হবে আমি এটা চিন্তা করি মাঝে মাঝে, যে এই সম্মানিত লোকগুলো কিভাবে অসম্মানিত। শেখ হাসিনার তো ভারতে পালিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল, এদের তো ওই সুযোগটাও নাই। এটা কি এরা বুঝে না? এখন এটা করতো না ভাই, তাদের করতেছে। কেন করতেছে আমি কিন্তু কিছু বুঝি না। এই দেশের মানুষের চরিত্রটা কি জানেন? আমরা তো এই দেশে থাকি, আমরা নিজেও এই দেশের মানুষ, আমরা জানি এই দেশের মানুষের কিন্তু মাথায় তুলতেও সময় লাগে না, মাথার থেকে ছুঁড়ে ফেলতেও সময় লাগে না। এই দেশের মানুষের চিন্তা চেতনা খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়। আমাদের এখানে যেমন এই প্রচন্ড রোদ, আবার সঙ্গে সঙ্গে বৃষ্টিও নামে। যদি আপনি কিন্তু ওই বৃষ্টি দেখে যদি ভাবেন যে সারাটা বছর এরকম ঠান্ডা যাবে, তা যাবে না। একটু পরে কাঠফাটা রোদ আসবে, তার জন্য প্রস্তুতি নেন। আমি এদের দেখি না এই আচরণগুলো কেন তারা করতেছে। শুনেন আমি বলি, আমি এটা মাঝে মাঝে বলি, এই সরকারের সবচেয়ে বড় শক্তিটা কি জানেন? এই সরকারের সবচেয়ে বড় শক্তি হলো এই সরকারকে এখনো পর্যন্ত বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে। এবং আমি এটাও বলি যে এই বিষয়টা এই সরকারও বুঝে না, বিএনপিও বুঝে না। যদি বিএনপি বুঝতো যে আমি আমি আপনাকে চ্যালেঞ্জ বলি, বিএনপি যদি কাউকে বলে এই সরকারের আমরা বিরোধিতা করবো, এই কথা বলছে এই সরকারের সঙ্গে আমরা নাই, এই সরকার 7 দিন টিকে থাকতে পারবে না, 7 দিন পারবে না। আমি বললাম তো পারবে না। এই সরকারের কোনো বেশ নাই। শুনেন, একটা গাছ বড় হলেই হয় না, নিয়মটা কি ওই গাছের শেকড় কতটা গভীরে তার উপর নির্ভর করে গাছের স্থায়িত্ব। কতটুকু ঝড়ো হাওয়া সে মোকাবেলা করতে পারবে এটা ডিপেন্ড করে ওই গাছের শেকড় কতটা গভীরে। এই সরকারের শেকড় গভীরে না, এবং এই সরকার এটা কেন বুঝে না? আজকে এনসিপি একটা মিটিং ডাকলে কয়জন লোক হয়? এনসিপি ইদানিং আজকে দেখলাম এনসিপি একটা খুব ভালো কাজ করছে, আমি এটাকে প্রশংসা করছি এনসিপির কাজটাকে। ওরা ওই যে বলছে তারা গণ তহবিল গঠন করছে, প্রত্যেকটা টাকার হিসাব তারা পাবলিক করবে। আমার কাছে এটা খুব ভালো লাগছে, আমি কিন্তু এটা পছন্দ করছি। এই ধরনের মাধ্যমে এইটা কিন্তু এনসিপি যদি শুরুর দিক থেকে করতো তাহলে এনসিপি অন্য জায়গায় থাকতো। শুরুর দিকে এমনি তারা নানা রকম আপনার বিতর্কিত কর্মকাণ্ডে জড়াই পড়ছিলেন, পড়ার কারণে মানুষের ভাই একটা মানুষের আপনার বদনাম ছড়াইতে কিন্তু বেশিক্ষণ লাগে না। এনসিপি কিন্তু ওই কাজটা হয়ে গেছে। এনসিপি জনপ্রিয়তা যেটা থেকে একদম ভাটা পড়ছে, ওইটাকে আমাদের রিগেইন করতে পারবে কত সহজে আমার কাছে কঠিন মনে হচ্ছে। যদিও তারা দুই একটা ভালো কাজ ইদানিং করতেছে, কিন্তু আবার লোকগুলি ওদের নেতাগুলি তো বিতর্কিত হয়ে গেছে। এই যে হান্নান মাসুদ কথা বলতে যে একান্ত ফেলায়, ঠিক আছে, এই লোক যে আবার আরেক লোককে থানার থেকে এক চাঁদাবাজকে ছাড়াই নিয়ে আসছে। কেন তুমি ছাড়াই আনতে গেলা? শেষ ইমেল ধ্বংস হতে কিন্তু একদিন লাগে। আপনাকে ইমেল ঘুরে তুলতে ঘটনার পর ঘটনা অনেক কিছু লাগে, কিন্তু ওই ইমেল ধ্বংস হতে একদিন লাগে। এবং সেই কাজগুলি কিন্তু এরা ক্রমাগত করে ফেলেছে। এখন তারা আবার ব্যাক করতে পারবে কিনা আমি জানি না। যদি না পারে ডক্টর ইউনূসের বেসটা কি? ডক্টর ইউনূস কোনো বেস নাই তো, সারা দেশে ওটার কোনো ভিত্তি নাই। এখন এই জিনিসটা ওরা বুঝতেও পারেন না। এটা হয় মানুষ যখন ক্ষমতাবান হয় তখন ওরা বুঝতে পারেন না যে সারা দেশের অবস্থানটা কি। যেটা শেখ হাসিনার হয়েছিল, শেখ হাসিনা কিন্তু বুঝতে পারে নাই যে সারা দেশে যে মানুষ ওনার পক্ষে নাই, এই দেশের মানুষ যে ওনাকে ছেড়ে দিচ্ছে, ত্যাগ করছে এবং পাইলে যে পিটাবে, এটা শেখ হাসিনা বুঝতে পারে না। কেন? ওই আশেপাশের স্থাপকদের কারণে। ওই স্থাপককে বুঝাইতো। ওই একই জিনিস আমরা এর আগেও লক্ষ্য করছি 91 এরশাদের সময়। এরশাদও বুঝতে পারে নাই যে তার সঙ্গে যে কেউ নাই, ওটা বোঝা যায় না। আশেপাশের লোক সবসময় বোঝায় যে আপনি ছাড়া কোনো মানুষ নেই এই দেশে। বুঝেন না? আপনি ঈদের নামাজ পড়তে গেছে 100, 200, হয়তো 500 লোক বলছে স্যার 5 বছর আপনাকে চাই। উনি এটা বিশ্বাস করছেন, উনি এটা বিশ্বাস করছে আসলে 5 বছর চাই। তারপরে ওনার মিডিয়া বলা শুরু করছে, ওনার কিছু লোক আছে দেশে আছে, দেশের বাইরে আছে, তারা বলা শুরু করছে উনাকে 5 বছর রাখতে হবে, উনি হবে প্রধান উপদেষ্টা। ওনার সঙ্গে তারেক রহমান হবে ডেপুটি প্রধান উপদেষ্টা। যে আরেক থিওরি ছিল, ও তার কি বলবো, বলার কিছু নাই। এইগুলি দিয়ে তারা নানা ভাগ বোঝানোর চেষ্টা করছে যে উনি পারবে।
ভাই এগুলি হয় না, এত সহজ না। উনি যে পারবে, উনি গত 10 মাসে করছে নাকি? আপনি খুব ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, গত 10 মাসে উনি দেশের ভালোর জন্য কি এমন কাজ করতে পারছে যে কাজের জন্য আমরা মনে করবো যে ওনাকে ছাড়া আমাদের উপায় নাই? বলতে পারবে না, কেউ বলতে পারবে না। উনি করার মধ্যে কি করছে? উনি করার মধ্যে গ্রামীণের নামে একটা ইউনিভার্সিটি নিছে, গ্রামীণের নামে একটা ম্যান পাওয়ার বিজনেস নিছে, লাইসেন্স দিছে, স্টারলিংকের সঙ্গে গ্রামীণের ব্যবসা নিছে। ওই দিন দেখলাম যে গ্রামীণের নামে যে বিকাশের মতো যে আপনার কি বলে ওটাকে, মোবাইল ওয়ালেট, হ্যাঁ মোবাইল ওয়ালেট দিছে, সবই তো গ্রামীণ নিছে। আবার বললে বলে কি না গ্রামীণের কেউ না, আপনি গ্রামীণের কেউ না, এইগুলো ফানি কথাবার্তা বলছেন। আপনি সারা গ্রামীণ আছে নাকি? গ্রামীণ এবং ডক্টর ইউনূস তো ভাই একাকার হয়ে গেছে, তো উনি এটা করতেছে। এখন এগুলো হলো কি, উনি আসলে কেন বুঝেন, আমি খুব হতাশ হই এই কারণে যে দেখেন এই লোকটা, এই ভদ্রলোককে আমরা মাথায় করে রাখতাম, তাই না? উনি যদি মানে ওনার যে সম্মানটা ছিল, উনি যদি বলতেন, উনি যদি কারোর প্রতি কোনো পক্ষপাতমূলক আচরণ না করতেন, উনি যদি বলতেন যে আমি এই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেবো, উনি চাইলে উনি, আমি তো মনে করি বাংলাদেশে ডিসেম্বর পর্যন্ত যাওয়া লাগবে না, অক্টোবরের মধ্যে নির্বাচন হওয়ার বাস্তবতা আছে, আমি তো মনে করি। কারণ দেখেন আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাসের মধ্যে নির্বাচন করতো না? করতো তো। তো ডিসেম্বর আসতে আরো 7 মাস বাকি আছে, ধরেন আর জুন মাস আসে পড়ছে, আরো 6 মাস বাকি আছে, এর মধ্যে 2 বার নির্বাচন করা যায়। উনি তাও বলেন যে করতে পারবেন। এইগুলি তো কথার কথা ভাই। উনি যদি এই নির্বাচনটা করে দিতেন ঠিক সময়ে, এই দেশের মানুষ ওনাকে কোথায় যে উঠায় রাখতো আপনি চিন্তা করতে পারবেন না। নিজের দোষে এগুলো উনি বিতর্কিত হয়ে যাচ্ছেন। উনি বলে ডিসেম্বর থেকে জুন, তারেক রহমান বলে ডিসেম্বর 31 ডিসেম্বরে একদিনও পরে নয়, তাহলে কি হলো? এই বিরোধী জনগণ দরকার ছিল? ছিল না। আচ্ছা আপনি বলেন, আপনি একবার চিন্তা করে দেখেন তো যে ডিসেম্বরের মধ্যে হলে ক্ষতি কি, আর জুন মাসে যায় নিয়ে গেলে লাভটা কি? আপনি কিছু বুঝি না, কি লাভ? ওনার অনেক লাভ আছে। যেমন আপনি দেখেন যে এই মানুষটি, তিনি কিন্তু গ্রামীণ কল্যাণের যে 666 কোটি টাকার যে কর, প্রথমে এসেই তিনি এই কর তাকে দেওয়া লাগবে না, ওই হাইকোর্টের রায়টা তিনি বাতিল করে দিলেন। তারপরে আপনি দেখেন যে সে, আপনি যে কথাগুলো বললেন আর কি, যে নিজের গ্রামীণের নামে তিনি যে এতগুলো সুযোগ সুবিধা তিনি আদায় করে নিলেন। পাশাপাশি আপনি দেখেন যে স্বাস্থ্য খাত সম্পর্কে যেই মানুষটার কোনো অভিজ্ঞতা নাই, সে তার গ্রামীণ ব্যাংকের একটা ডিরেক্টর ছিল, সেই নূরজাহান বেগমকে উনি স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিলেন। তারপর উনি ওনার ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর, তাকে উপপ্রেস সচিব বানিয়ে দিল। তো এই যে একের পর এক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তিনি যে করলেন, তাকে বলার কোনো মানুষ নেই যে আপনি যে অতিমাত্রায় নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছেন, এগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো ওনাকে বলার মতো কেউ নেই। উনি করেই গেছেন। চক্ষু লজ্জা বলতে কোনো জিনিস কিন্তু উনি বলা তো উচিত। আপনি দেখেন একটা কথা আমি বলি আপনাকে, ধরেন আপনার বাসায় যদি একজন গেস্ট যায়, তো আপনি তাকে চা খেতে দিলেন, চানাচুর দিলেন, অথবা স্ন্যাক্স দিলেন, আপনি কি প্রথমে খাওয়া শুরু করবেন? ভাই আপনি তো হোস্ট না, সেটাকে চক্ষু লজ্জার ব্যাপার আছে যে বাবা তোমরা আগে খাওয়া, পরে আমি খাচ্ছি। আর আপনি যদি প্রথম দিয়ে খাওয়া শুরু করে দেন, আর হোস্ট দেখতে, আপনি হোস্টে খাচ্ছেন, গেস্ট দেখতেছে যে খাওয়াটা সব খেয়ে ফেলেছে হোস্ট নিজেই, তো এটা ভালো দেখায় না। তো উনি বরং বলতে পারতেন, ওনার প্রেস সেক্রেটারি এখন বলে যে এটা অত সালে উনি অ্যাপ্লাই করছিলেন গ্রামীণ ইউনিভার্সিটির জন্য, এতদিন দেওয়া হয় নাই, হ্যান হয় না, ত্যান হয় না, ঠিক আছে। এটা হলো কি, উনি যখন দায়িত্বে আছেন তখন তুমি বলতে পারতেন যে আমি এখন দায়িত্বে আছি, এখন এটা তোমরা বরং মুভ করো না, এটা এখানে রাখো, পলিটিক্যাল পার্টি যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন তারা যা করে করবে। দেখেন ওনার যার যে উকিল ছিল, ওনার যে মামলাগুলি আছে, তিনি বলতেই পারতেন এই মামলাগুলো নর্মাল ভাবে চলবে, আইন আদালতকে আমরা কোনো প্রভাব বিস্তার করবো না, আগের গভর্নমেন্ট করতে আমরা করবো না, যদি আমরা হারবো জিতবো, বলতে পারতেন। কিন্তু এতে ওনার মহানুভবতা প্রকাশিত হতো, মানুষ ভাবতো এই লোকটা দায়িত্ব পাওয়ার পরেও এগুলি করেনি, তাহলে মানুষ শেখ হাসিনার সঙ্গে ওনার পার্থক্যটা বুঝতে পারতো। কিন্তু এই পার্থক্য বুঝতে দিলেন না তো, বাতিল করে দিলেন। সেটা তো আমাদের আগে যা করতো উনি তাই করলেন, তার ডিফারেন্সটা কোথায়? শেখ হাসিনা নির্মম এবং নিষ্ঠুর একজন মানুষ ছিলেন। তো এখন কথা হচ্ছে, উনি তো জুলাই আন্দোলনের উনি বেনিফিশিয়ারি হয়েছেন, ডক্টর ইউনূস সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, যিনি জীবনে কখনো 15.5 বছরের গণতন্ত্রের সংগ্রামে একটা বিবৃতিও দেননি, তিনি হচ্ছেন এই আন্দোলনের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। তার তো সবার আগে উচিত ছিল এই আন্দোলনে যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করা। আমরা কি দেখতে পেলাম যে 4 জন জুলাই যোদ্ধা তারা বিষ পান করেছে, আপনি নিশ্চয়ই সেই খবরটি দেখেছেন। তো তাদেরই আপনি চিকিৎসা আপনি নিশ্চিত করতে পারলেন না, প্রপার চিকিৎসা এখনো অনেকের হয়নি।
আন্দোলনে যারা আহত হয়েছে তারা কাতরাচ্ছে, তাদের জন্য আপনি একটা 100 কোটি টাকার একটা বাজেট বরাদ্দ রেখেছিলেন তাদের চিকিৎসার জন্য, আর ওদিকে আপনার গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকার কর আপনি প্রত্যাহার করে নিলেন। মানে ওনার যেখানে 6 গুণ লাভ হচ্ছে সেখানে আহতদের চিকিৎসার জন্য পর্যাপ্ত বাজেট উনি দিচ্ছেন না। তো মানে এগুলো আসলে চোখে লাগে, এগুলি চোখে লাগে এবং মানুষ কিন্তু কথা বলে এগুলো নিয়ে। যেদিন উনি প্রথম এই যে ওনার যে এই কর যেগুলো মৌকুব করে নিলেন, নির্বাহী হিসেবে করেন এগুলো, মানুষ কিন্তু ওই দিনই আমি বলতে শুনেছি, মানুষ কিন্তু পছন্দ করেননি। যারা ইউনূস সাহেবকে পছন্দ করেন তারাও পছন্দ করেননি, তারা মনে করেছে আসলে হয় কি জানেন, মানুষের মধ্যে না অনেক সীমাবদ্ধতা থাকে, ক্ষুদ্রতা থাকে, এগুলি মানবিক বৈশিষ্ট্য, এগুলি থাকে। কিন্তু বড় মানুষের মধ্যে যখন এই সমস্ত সীমাবদ্ধতাটা দেখি তখন হতাশ হতে পারে। তো এখন ওনার মধ্যে আমরা এগুলি দেখছি যে ওনারা বড় মানুষ, কিন্তু তারপরে ওনার মধ্যে দেখতেছি এই সমস্ত ক্ষুদ্রতা, এগুলো আমাদের হতাশ করে আসলে। এবং আরো যে বড় কথা, আমি একটা কথা বলি, এটা বলতে আমার আসলে ভালো লাগছে না, তবু বলি। দেখেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর নানাভাবে নানা সময়ে 15 বছর ধরে ওনারা কিন্তু ডক্টর ইউনূসকে বিতর্কিত করার জন্য, বেইজ্জতি করার জন্য অনেক চেষ্টা করছেন। নানা ধরনের বিশেষণ ওনার নামের আগে লাগিয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু আমি মনে করি এই 15 বছরে শেখ হাসিনা এবং তার সরকার, পুরো প্রশাসন ডক্টর ইউনূসকে যতটুকু বিতর্কিত এবং অপদস্থ করতে সক্ষম হয়েছেন তার চেয়ে বেশি মাত্রায় গত 10 মাসে ডক্টর ইউনূস নিজেই নিজেকে করে ফেলেছেন। এটা খুবই একটা বেদনার বিষয় যে ওনার হাতে সমস্ত ক্ষমতা থাকার পরেও সেই ক্ষমতাটাকে উনি ওনার ইমেজ বিল্ডিং এ লাগাতে পারলেন না, অথচ লাগানোর অনেক রকম সুযোগ সুবিধা ছিল। এবং তারও যে বড় কথা, উনি যে কারণে, যে সীমাবদ্ধতার কারণে, যে আপত্ত স্নেহের কারণে এই কাজগুলি করলেন না এবং সেই আগের চূড়াগুলিতে পা বাড়ালেন, সেই কারণটাও ওনাকে কিন্তু আলটিমেটলি রক্ষা করবে না। এটা হলো ট্র্যাজেডি। এবং আপনি দেখবেন এটা দুনিয়ার নিয়ম এরকম যে একজন বিখ্যাত মানুষটা এক পর্যায়ে যায়নি, এমন এমন সব ভুল করবে যেখান থেকে উনি আর বেরোতে পারবেন না। ওনার হয়েছে সেই অবস্থা। এই যে আপনি বললেন যে নানা রকম ভাবে নেপোটিজম, যে কথা আপনি পরাপত নাম ধরে ধরে বললেন, এগুলো, এই লোকগুলো হয়তো যোগ্য, আমি জানি না একটু যোগ্য লোক আছে কিনা, হয়তো তারা যোগ্য, কিন্তু যোগ্য হলেও ওনার উচিত ছিল এটাকে অ্যাভয়েড করা। কি দরকার ছিল এই লোকগুলিকে না, যারা তার সঙ্গে গ্রামীণে ছিল ওদেরকে আনতে হবে কেন? উচিত হয়নি। উনি পারতেন, উনি যদি প্রথম দিকে করতেন এই কাজগুলো, যে একদম জেনুইন লোকগুলো। দেখেন, আপনার মনে আছে কিনা নিউ এজের সম্পাদক নূর কবিরের সঙ্গে ইন্টারভিউ দিয়েছিলেন, বড় ইন্টারভিউ। সেখানে নূর কবির তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যাদেরকে নির্বাচন করেছেন তাদেরকে কোন ক্রাইটেরিয়া নির্বাচন করেছেন? উনি বললেন যে যাদেরকে চিনি তাদেরকে নিয়ে নিচ্ছি। তার মানে এখানে তো ওনার কোনো হোমওয়ার্ক ছিল না, এখানে কোনো প্ল্যান ছিল না। তারপরে ওনাকে জিজ্ঞাসা করেছেন যারা ওনারা তো অনেকে কাজ করতে পারছেন না, তাহলে কেমন হলো? আমিও তো পারি না, আমরা তো এই লাইনের লোক না, আমরা অন্য লাইনের লোক, তাই আসছি, শিখতেছি, শিখে শিখে করতেছি। ওনাদের আপনি কিছু বলেন না, ওনাদের কি বলবো? আমি তো পারি না, তোমাদের আমি কেমন বলবো? এই যে কথাগুলো, এগুলোর মধ্যে এক ধরনের সরল স্বীকারোক্তি আছে, কোনো সন্দেহ নাই, আমি মানলাম সরল স্বীকারোক্তি আছে। কিন্তু এটা কি একটা রাষ্ট্র পরিচালনার জন্য এই কথাগুলো কি যথাযথ? ধরেন আপনি একটা গাড়ি কিনলেন, আপনি আমাকে খুব পছন্দ করেন, বলেন আপনি আমি খুব পছন্দ করি, নতুন একটা গাড়ি কিনছি, সে গাড়িটা আপনি চালান। আমি যে স্টিয়ারিং নিয়ে বসে বললাম, বসে নিয়ে আমি বলতেছি যে আমি কিন্তু গাড়ি চালাতে কখনো পারি নাই, জীবনে কোনদিন গাড়ি চালাই নাই। আপনি যখন দিলেন দায়িত্ব, আমি চালাই শিখি। ভাই, আপনি ওই গাড়িতে আমাকে রাখবেন নাকি আপনি থাকবেন বলেন? আপনি বলবেন যে ভাই এটা তো নিজেও মরবে, আমারও মারবে, গাড়িটাও ভাঙবে। এখন এই গাড়ি চালানোর চেয়ে তো দেশ চালানো আরো বড়, কারণ ওখানে গেলে একদম তো জন্য তো পুরো দেশের জনগণের জীবনটাকে আপনি ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন। তো এই জিনিসটা উনি কেন বুঝছেন না? উনি যখন বলেন আমরা কিছু জানি না, আমরা করতে করতে শিখবো, ভাই এটা তো ওই যে ছোটবেলার খেলাধুলা না, ওই যে রান্নাবাদের খেললাম চলে গেলাম, এটা তো ওই জিনিস না রে ভাই। এটা দেশ চালানো, দেশের ভবিষ্যৎ, একটার পর একটা একাধিক প্রজন্মের ভবিষ্যৎ,
এই দেশটা আগামীতে কিভাবে চলবে সমস্ত কিছু কিন্তু আপনার একটা ভুল কিংবা আপনার একটা শুদ্ধ কাজের উপর ডিপেন্ড করতেছে। এটা কিন্তু ফাজলামো করতে পারছেন না আপনি। এই জিনিসগুলো যদি উনি না বুঝেন আপনি তাকে কিভাবে বুঝাবেন, আমি তাকে কিভাবে বুঝাবো বলেন? তো উনি না বুঝলেও মানে ওনার আশেপাশের মানুষগুলো কিন্তু খুব ভালো বুঝছে, এবং তারা কিন্তু দেখা যাচ্ছে যে বাজেট যে করলো সেই বাজেটে আবারও সেই কালো টাকা সাদা করার যে প্রস্তাবনা সেটা তারা রাখলো। আবার ডক্টর ইউনূসকে একটু খুশি করার জন্য তারা নোবেলের মতো আন্তর্জাতিক যে পুরস্কার সেগুলোকে করমুক্ত করার প্রস্তাব করলো। তো এই যে এই বিষয়গুলো, এগুলো কি ডক্টর ইউনূস তাদেরকে ডেকে বলতে পারে না যে তোমরা এগুলো করে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছো? নাকি এখানে তার আশকারা রয়েছে বলেই তারা এই ধরনের প্রস্তাব রাখার সাহস পায়? আপনার কি মনে হয়? আস্থা আছে। আগে যেমন দেখতাম যে শেখ হাসিনার সঙ্গে যারা থাকতো তারা নানা ভাবে কথাবার্তা বলতো। এক লোক আমার তো মনে আছে শেষ দিকে এক লোক বলতেছে, মুজাম্মেল বাবু বলতেছে যে আপনাকে আমরা হারাচ্ছি। তো শেখ হাসিনা অবাক হয়ে গেছে, হারাচ্ছি মানে? আপনি তো আগে জাতীয় নেত্রী ছিলেন, এখন তো আপনি আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, তাহলে আপনি তখন আন্তর্জাতিক পর্যায়ে থাকবেন, আমাদের এখানে বেশি একটা থাকবেন না। মানে তেল মারার কি অভিনব পদ্ধতি। আচ্ছা, শেখ হাসিনা কি এটা নিশ্চয়ই রাগ করছিলেন? রাগ করেন নাই, তিনি কিন্তু খুশি হয়েছে যে আরে তাই তো। এখন সেখানে যদি রাগ করতেন তাহলে কিন্তু ফার্দার ওনাকে আর কেউ বলতো না, কিন্তু উনি তো এনজয় করেছেন। এখন আবার আপনি নোবেল পাবেন, তখন আমরা নোবেলের টাকাটা করমুক্ত করবো, আপনাকে আর অ্যাপ্লিকেশন করতে হবে না নোবেলের টাকা করমুক্ত করার জন্য। এই হলো গিয়ে এই স্তুতি তিনবার একটা পদ্ধতি। আমি না ওনার উপর খুব একটা দুঃখিত হইনি, আমি দুঃখিত হয়েছি সালেহ আহমেদের উপর। এই সালেহ আহমেদ উনি তো একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন উনি। তো উনি কিভাবে এই ধরনের একটা উদ্ভট প্রস্তাব দিতে পারলেন? আপনি ভাবুন, আপনি করমুক্ত রাখতেছেন কেন? ধরা যাক 16 কোটি টাকা আপনি পাইলেন নোবেলে, পাওয়ার পর ওই টাকা থেকে আপনি যদি কর দিতে হয় কত পার্সেন্ট দিবেন? ধরেন 25% দিতেন আপনি, আমি ধরলাম 25%, তার মানে 4 কোটি টাকা আপনি কর দিতেন। এই 4 কোটি টাকা কোথায় যেত? দেশেই তো থাকতো, দেশের সরকারের কাছে থাকতো। সরকারের কাছে থাকা মানে কি? পুরো জনগণের কাছে থাকা। যে টাকাটা জনগণের কাছে যেত ওইটা আপনি আইন করে দিলেন যে জনগণের কাছে যাবে না, তাই কই যাবে? আমার কাছেই থাকবে। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটাই তো একজনকে নোবেল পাওয়ার ক্ষেত্রে একটা বড় অযোগ্যতা আমি মনে করি। হয়তো ওনাকে তেল দিয়ে বলছেন যে আপনি আবার নোবেল পাবেন, আবার পেতে পারেন। কি কারণে পাবেন জানি না, দেশ চালানোর কারণে নাকি 3-0 ফর্মুলার কারণে নাকি সোশ্যাল বিজনেসের কারণে বলতে পারবো না। যদি ওনারা পাওয়ার কথা বলেন এটা মানে কি উনি তো পাবেন না, হয়তো পাবেন, কিন্তু ওনাকে তেল দেওয়া হলো যে আপনি তো পাবেন, আপনি ছাড়া কেউ নাই। এগুলি করার কোনো মানে হয় না। ম্যাক্স একই জিনিস, রিজওয়ান হাসান আছেন উনি পেয়েছেন, তো উনি আবার পাবেন নাকি? আর তার হচ্ছে বড় কথা হলো ভাই, এত বড় অঙ্কের টাকা যিনি পান উনি যদি ওইখান থেকে একটা অংশ রাষ্ট্রকে দেন, দেশকে দেন, এটা তো এগুলো নেয় না আসলে। আপনি দেখেন ম্যাক্সাইসে তো আবেদ সাহেব পেয়েছেন, ফজল হোসেন আবেদ পেয়েছেন, রিজওয়ান হাসান পেয়েছেন, এবং কাজী জাফরুল্লাহ চৌধুরী পেয়েছেন। ওনারা তো পেয়েছেন। জাফরুল্লাহ চৌধুরীকে টাকাটা নিয়েছেন পার্সোনালি, নেন না, উনি তো ওটা গণস্বাস্থ্যকে দিয়ে দিয়েছেন। ফজল হোসেন আবেদ সাহেবের ব্র্যাককে দিয়ে দিচ্ছেন। রিজওয়ান হাসানের কথা বলতে পারবো না উনি দিচ্ছেন কি নিচ্ছেন আমি জানি না। তো ডক্টর ইউনূস তো উনি এই টাকাটা যে নোবেলের যে টাকাটা এটা কিন্তু পার্সোনাল খাতে কাজে লাগাইছেন, লাগাননি তো। উনি ওটা গ্রামীণ ওটাই তো ওনার উনি তো পাচ্ছেন অর্ধেক নোবেল, তো অর্ধেক নোবেল তো গ্রামীণের জন্য গেছে, অথবা ট্রাস্টকে দিয়েছেন, কিছু একটা করেছেন, আমি জানি না কোথায় দিয়েছেন। বাট উনি পার্সোনালি নেন নাই, কিন্তু ওটা পার্সোনাল কোনো প্রপার্টিও নাই, এটা আমি জানি। কিন্তু অবশ্য না থাকলেও অভাব নাই, সমিতির ট্রাস্ট বানিয়ে রাখছেন, যাতে কোনো প্রবলেম হবে না। তো এখন কোথাও না কোথাও আছে, উনি তো এই টাকাটা পার্সোনালি নেনও না, তাহলে এটার জন্য আইন করতে হবে কেন বলেন? এটা তো কি উনি চাইছেন আমি মনে করি না, ওনাকে তেল মারা আছে, আপনাকে তেল দিলাম একটু, আপনি তেলটা গ্রহণ করেন, উনি মুচকি হেসে তেলটা গ্রহণ করেছেন, এই আর কি। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কালো টাকা সাদা করা ব্যাপারটা। আচ্ছা দেখেন ভাই, আমি আপনাকে বলি টাকাটা কালো হয় কেন, এটা তো আমরা সবাই জানি। যেটা নাকি আপনি অপ্রদর্শিত টাকা, যে টাকাটা আপনি বলতে পারেন না যে আপনি কোথেকে ইনকাম করছেন। যেমন ধরেন একজন এপিএস উপদেষ্টা 311 কোটি টাকা ইনকাম করে ফেলেছে, এখন উনি কি বলতে পারবেন এই 311 কোটি টাকা উনি কোথেকে ইনকাম করছেন? বলতে পারবেন না তো। এইটাই তো তার কালো টাকা। এখন এই টাকাটা একটা বন্দোবস্ত করতে হবে। এই বন্দোবস্ত প্লট কিনেন অথবা ফ্ল্যাট কিনেন, আপনার কেউ জিজ্ঞাসা করবো না। আপনি একটা ট্যাক্স দিয়ে এটা ফ্ল্যাট আর প্লট কিনতে পারবেন,
তাহলে আপনার টাকাটা হোয়াইট হয়ে গেলো, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না। মানে অর্থটা কি তাই যে তুমি ছুরি হাতে অস্ত্র হাতে ছিনতাই করো, ছিনতাই করে যা ছিনতাই করবা তার 25% টাকা তুমি যদি মসজিদে দিয়ে দাও, তাহলে তোমার এই টাকা নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না। তাহলে কি আপনি প্রকারান্তরে মসজিদটার উন্নতি চাইলেন, নাকি আপনাকে আপনি আমাকে ছিনতাই করার এই দিলেন, ছিনতাই কাজটাকে এনকারেজ করলেন, কি করলেন? আগে দেখেন আওয়ামী লীগ আমলে কি হতো, আওয়ামী লীগ আমলে বলতাম যে লুটপাট করে, আওয়ামী লীগ লুটপাট করে, ছাত্রলীগ লুটপাট করে, এবং যেহেতু তারা প্রচুর অবৈধ টাকা ইনকাম করে, অতএব এই টাকাগুলিকে ভ্যালিড করার জন্য, এই টাকাগুলিকে সাদা করার জন্য ওদের জন্য এরকম একটা আইনের প্রয়োজন ছিল। মানলাম 10 পাস হয়ে গেছে, এখন আপনার এই আইনটা প্রয়োজন কেন? এই জন্যই প্রয়োজন যে এই সময় লুটপাট যারা করছে তাদের জন্য এই আইনটা লাভ হবে কার? লাভ হবে কতিপয় এপিএস এবং কতিপয় উপদেষ্টা। এপিএস যদি 300 কোটি টাকা পায়, সহকারী যদি 150 কোটি টাকা পায়, সমন্বয়ক যদি 400 কোটি টাকা পায় একজন, তাহলে তাদের যারা বস তারা কত 400 কত গুণিতক পায়, এটা বুঝতেই পারছেন। সেইগুলিকে সাদা করার জন্য এটা করা হচ্ছে, এবং এটা করার মাধ্যমে এই সরকারের যে চারিত্রিক বৈশিষ্ট্যটা সেটা উন্মোচিত হয়ে গেছে। জি, তো এবার আরেকটি প্রসঙ্গে একটু আমি যেতে চাই, সেটা হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রসঙ্গে। আপনি হয়তো খেয়াল করেছেন যে ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতা বসলো, তারা ক্ষমতায় বসার পর থেকে সেই ব্রাহ্মণ পীর যাকে আপনি বলেন, এই ব্রাহ্মণ পীরই কিন্তু সবাই আগে ডক্টর ইউনূসের সমালোচনা শুরু করেছিল। একদম উনি ক্ষমতা গ্রহণের 1 সপ্তাহ পর থেকে এই সমালোচনাটা শুরু হয়, একদম 1 মাস পর্যন্ত এই সমালোচনা বজায় ছিল। প্রতিটি পর্বে ডক্টর ইউনূসের তার উপদেষ্টাদের তীব্র ভাষায় আক্রমণ করতে এই ব্রাহ্মণ পীর। কিন্তু যেই মুহূর্তে এই খলিলুর রহমানকে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ করা হলো, তারপর তাকে যখন নিরাপত্তা উপদেষ্টা করা হলো, এরপর থেকে কিন্তু এই ব্রাহ্মণ পীর এই সরকারকে এখন ওন করতেছে, এবং এই সরকারকে যত ধরনের ভাবে টিকিয়ে রাখা যায় সেজন্য সে কিন্তু একের পর এক ভিডিও বানাচ্ছে, এবং বিএনপির বিরুদ্ধে একের পর এক ভিডিও বানাচ্ছে, যাতে কারণ যেহেতু বিএনপি নির্বাচনের পক্ষে। তো এখন এই যে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, আবার এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তাকে নিয়ে কিন্তু আর্মির মাঝে একটা ব্যাপক ক্ষোভ রয়েছে, সেটা আপনি জানেন। এটা অলরেডি আনফোল্ড হয়ে গিয়েছে যে আর্মির সাথে একটা সমস্যা তিনি তৈরি করে ফেলেছেন এই সরকারের। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তি মানে লতিফুর রহমানের সময় তিনি PS1 ছিলেন, বিচারপতি লতিফুর রহমান যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন ওই সময়, এরপর একটি ঘটনা ঘটেছিল, আপনি হয়তো জানেন যে 2001 সালের অক্টোবর মাসে একটি মানে করুণ মৃত্যুর ঘটনা ঘটেছিল, যেখানে তার সংশ্লিষ্টতা আছে বলে ওই সময়ের পত্রপত্রিকাগুলোতে স্পষ্ট লেখা আছে যে PS1 এই সচিব এটার জন্য দায়ী। এরকম একজন বিতর্কিত মানুষ, যাকে ওই বিতর্কিত ঘটনার পরে 24 বছর আমরা লাইমলাইটে দেখি নাই, তাকে আমেরিকার থেকে ডেকে এনে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমি আপনাকে আরেকটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু তার এই দেশে প্রবেশ যখন তিনি করলেন, এয়ারপোর্টের ইমিগ্রেশনে যে তথ্যগুলো দিয়েছেন সেটার পুরো রেকর্ড আমার কাছে আছে। সেখানে তার কিন্তু ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিকানা ব্যবহার করেছেন, তার যে ব্যক্তিগত ফোন নাম্বার সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ফোন নাম্বার ব্যবহার করেছেন, তার বাংলাদেশের কোনো ফোন নাম্বার তিনি ব্যবহার করেননি। তার কোনো স্মার্ট আইডির তথ্য নেই, তার কোনো NID নেই, অর্থাৎ তিনি আমাদের দেশে ভোটও দিতে পারবেন না। তো যার সারা জীবনটাই মানে আমেরিকাতেই অধিকাংশ সময় কেটেছে, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটা $27 লক্ষ বাসায় যিনি বসবাস করছেন, তার তথ্য প্রমাণ আমার কাছে আছে, ওই ব্যক্তি তো টাইটা তো বাংলাদেশে থাকবে না, আমেরিকাতেই থাকবে। তাকে কি করে আমার দেশের নিরাপত্তা উপদেষ্টার মতো একটা পদে বসানো হলো? এই খলিলুর রহমান প্রসঙ্গে আপনার মন্তব্য আমি জানতে চাই। আমি এটা পছন্দ করি নাই, এবং এটা আমি বলেছি কেবল ওনার সম্পর্কে না, আমি যত লোক দ্বৈত নাগরিক আছে তাদের বিষয় নিয়ে আমি প্রশ্ন কিন্তু শুরু থেকে তুলছি। আমার কিন্তু অন্য কোনো কারণ নাই যে দ্বৈত নাগরিক কেবল না, যার নাকি অন্য কোথাও যাওয়ার জায়গা আছে। খলিলুর রহমান আজকে ধরা খলিলুর রহমান দাবি করছে ওরা বাংলাদেশ ছাড়া কোনো পাসপোর্ট নাই, উনি আমেরিকার নাগরিক না, উনি দাবি করেছেন, আমি মানলাম, আমি ওনার দাবিটাকে মেনে নিলাম যে উনি বাংলাদেশের ছাড়া অন্য কোনো পাসপোর্ট ওনার নাই, উনি আমেরিকার নাগরিক নন, আমি মানলাম। নাগরিক না হলে উনি গত 30 বছর ধরে আমেরিকা আসেন কিভাবে? আপনি নিজেও বিদেশে থাকেন, আমেরিকা থাকেন, আপনি জানেন উনি কিভাবে আসেন। তাহলে ওনার অন্য কিছু আছে, সেটা কি? থাকার বৈধতা ওনার আছে, হয়তো সেটা ওনার পার্মানেন্ট রেসিডেন্ট উনি ওখানকার, অথবা ওনার গ্রিন কার্ড আছে। তার অর্থটা কি? অর্থ হলো উনি যে কোনো সময় এখান থেকে ওখানে চলে যেতে পারেন, যে ওখানে মহানন্দে থাকতে পারেন। আমি কিন্তু এই বিষয়টার আপত্তি করি, আমার অন্য কিছু না। এই বিষয়টা আপত্তি কেন? যে আপনি যখন চলে যাবেন, আপনি এনে আকাম করলেন, আকাম করার পর আপনি চট করে চলে গেলেন, আপনাকে আমি ধরতে পারলাম না। তো যে কারণে 2001-এর যে ট্রেজিক ঘটনার কথা আপনি বললেন, ওই ঘটনা যখন হয়েছে, ঘটার পরে উনি কিন্তু চট করে চলে গেছেন আমেরিকাতে।
তখনও কিন্তু ওনার চাকরি মেয়াদ ছিল, ওনার কিন্তু চাকরির মেয়াদ শেষ হয় নাই। উনি তো লতিফুর রহমান সাহেবের PS ছিলেন, PS1 ছিলেন, এবং লতিফুর রহমান তো ওনার ভাইরা সম্পর্কে নিকট আত্মীয়। উনি কিন্তু লতিফুর রহমানের ওই দায়িত্বটা শেষ না করেই কিন্তু চলে গেছেন। তার মানে প্রধান উপদেষ্টার PS1 চাকরি মেয়াদ শেষ না করে চলে যাওয়া, এটাও যে এক ধরনের অপরাধ আমি মনে করি। এই অপরাধ তো প্রমাণ করে যে এই দেশের প্রতি ওনার কোনো ফিলিংস কাজ করে না। উনি তো দায়িত্ব নিয়ে এসেছিলেন, উনি তো চলে গেলেন। তো এখন এই যে একটা ওই অপরাধের সঙ্গে ওনার নাম জড়িয়ে গেছে, আমি জানি না অপরাধের সঙ্গে ওনার জড়িত আছেন কিনা, প্ররোচনা আছে কিনা, এটা আমি বলতে পারবো না, বাট বিভিন্ন পত্র পত্রিকা দেখেছি। বাট এটা কিন্তু ওনাকে ক্লিয়ার করতে হতো, কিন্তু উনি ক্লিয়ার করেন নাই। কিন্তু কেন করেন নাই? যেহেতু ওনার একটা যাওয়ার জায়গা আছে। যদি যাওয়ার জায়গাটা না থাকতো তাহলে কিন্তু ওনাকে এখানে বেশি ক্লিয়ার করতে হতো, কিন্তু ওনাকে আর ধরা সরঞ্জাম পাচ্ছে না। আমি এই জন্যই বলেছি, যাদের বিদেশে আরেকটা পা রাখার জায়গা আছে সেই লোকগুলিকে দেশের রাষ্ট্রীয় নীতি নির্ধারণী পদে বসানো উচিত না। এটা হলো আমার বক্তব্য, আমি এটা মনে করি। এমনকি এই বিবেচনায় ডক্টর ইউনূসেরও উচিত না এত বড় একটা দায়িত্ব নেওয়া। উনি বলতে পারতেন যে ওনার তারা একটা বিকল্প জায়গা আছে, অনেকেরই আছে এখানকার। এটা উচিত না, এটা একদমই উচিত না। জাতীয় নীতি নির্ধারণী কোনো পদে তাদেরকে বসানো উচিত নয়, কারণ তারা এখানে যে কাজটা করছেন সেই কাজটা নিয়ে যদি কখনো আপত্তি বা বিতর্ক তৈরি হয়, এই আপত্তি বা বিতর্ক নিরসনের জন্য ওনাকে যখন এখানকার আদালত অথবা রাষ্ট্র যখন তাকে চাইবে যে তুমি জবাব দাও, তখন ওনাকে জবাবদিহিতার জন্য পাওয়া যাবে না। যেমন আওয়ামী লীগের অনেককেই পাওয়া যাচ্ছে না এখন। কেন পাওয়া যাচ্ছে না? তারা চলে গেছে, তো তাদের তো যাওয়ার জায়গা আছে, সবারই দুই পা দুই জায়গায়। এই ধরনের লোককে এই ধরনের দায়িত্ব দেওয়া উচিত না, এটা আমি মনে করি। একটা আপনি যদি একটা গণতান্ত্রিক এবং একটা জবাবদিহিমূলক রাষ্ট্র চান, সেই রাষ্ট্রের জন্য এই জিনিসটা থাকাটা খুব জরুরি। আমি আরো কিছু জিনিস মনে করি, আমি আপনাকে একটু বলি, যেহেতু সময় পাইছি আমি একটু বলি। যেমন ধরেন, আমি মনে করি যে আমাদের দেশে দেখেন বলবো অনেকে খুব হতাশ হয়ে বলে, আর দেশে তো থাকা যায় না, এই দেশে লেখাপড়ার কোনো ব্যবস্থা নাই, এই জন্য ছেলে মেয়েকে আমেরিকা পাঠা দিচ্ছি, অমুক করে দিচ্ছি, তমুক করে দিচ্ছি। দেশে লেখাপড়া নাই, দেশে চিকিৎসা নাই, কোনো কিছু নাই। আমি মনে করি যে একটা আইন হওয়া উচিত যে এই দেশের যারা নাকি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পদে থাকবেন, তাদের কোনো সন্তান আন্ডার গ্রেড পর্যায়ে, গ্রাজুয়েশনের আগ পর্যন্ত তারা বিদেশে লেখাপড়া করতে পারবেন না। এটা হওয়া উচিত। আপনার আফটার গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন অথবা ডক্টরের জন্য আপনি যাবেন, আমার কোনো আপত্তি নেই, উচ্চশিক্ষার জন্য যান, বাট কলেজ পর্যন্ত আপনাকে দেশে পড়াশোনা করতে হবে। 2 নম্বর, এদেশের কোন নীতি নির্ধারণের পর্যায়ে যারা থাকবেন, যারা ইলেকশন করবেন, MP হবেন, তাদের চিকিৎসা দেশেই হতে হবে। তারা বিদেশে চিকিৎসা করাতে পারবেন না। যদি আপনারা করতে পারেন তাহলে এদেশের শিক্ষা প্রতিষ্ঠান উন্নত হবে, এদেশের হাসপাতাল উন্নত হবে। তখন তাদের হাতে যেহেতু হাসপাতাল গড়ার দায়িত্ব, তারা চিন্তা করবেন যে আমি যদি বিদেশে চিকিৎসা করতে না যেতে পারি তাহলে তো আমার হাসপাতালকে ভালো করতে হবে, ওই যে হাসপাতালকে ভালো করবেন। এই যে আপনি বললেন উচ্চারণ করলেন তার স্বাস্থ্য উপদেষ্টা, উনি তো এই উপদেষ্টা লাভ হয়েছে একটা, উনি বিদেশে চিকিৎসা করতে পারেন। ওরা তো অনেক শারীরিক সমস্যা আছে, উনি চিকিৎসা করতে পারেন। যদি এমন আইন হতো আপনি দেশেই চিকিৎসা করতে হবে, আপনি যদি আপনি উপদেষ্টা হন আপনি বিদেশে যাইতে পারবেন না, উনি কিন্তু উপদেষ্টা হইতেন না, উনি কিন্তু হইতেন না। এই জন্য সহজ জিনিস ভাই, এইগুলি আমি মনে করি করা উচিত। আমরা যেরকম ইলেকশন সময় দেখি না যে সেদিন খেলাপি কিনা, অমুক খেলাপি কিনা, এইগুলি দেখা উচিত। যে এমন এমন জিনিস দেখা উচিত যেটা দেখলে পরে দেশের উন্নতি হয়, দেশের সুবিধা হয়, দেশের মানুষ ভরসা পায়। দেশের মানুষ যদি জানে যে এই লোক বিদেশে যেয়ে থাকতে পারবে না, তখন দেশের মানুষ তার উপর ভরসা করবে। আমি যদি জানি যে আপনি ফুরুজ করে চলে যাবেন, তাহলে তো আমি আপনার উপর ভরসা করতে পারবো না রে ভাই। এই জায়গাগুলো আমি মনে করি নীতিগত ভাবে করা উচিত না। আবার ওদের দিক থেকেও বলি, যে লোকগুলি এগুলো করতেছেন, ধরেন আপনার আলী রিয়াজ, উনি আমেরিকার একটা ইউনিভার্সিটির টিচার, উনি তো ওনার তো আপনার সম্মান থাকা উচিত। ওনাকে নিয়ে তো আমি অনেকে বলতেছি, উনি লজ্জা পান না। আপনি কি করবেন? মনির হায়দার একজন লজ্জা পান না। মুশফিক ফজল আনসারী, দেখেন এই হাসিনা বিরোধী আন্দোলনে মুশফিক ফজল আনসারীর কি অসাধারণ ভূমিকা ছিল না বলেন? প্রতিদিন সে প্রশ্ন করতো কত, সেই ভূমিকাটা যে একটা ধান্দার উদ্দেশ্যে ছিল, এটা উনি ওনার প্রমাণ করে দিয়েছে 1 মাসের মধ্যে। উনি এক জায়গার রাষ্ট্রদূত হয়ে গেছে, ওনারা কিন্তু থাকলো
তোমার একটা ধান্দা ছিল আমি রাষ্ট্রদূত হবো, সিনিয়র সচিব হবো, ধান্দা বাদ লাগিয়ে দিলি। তো এইগুলো যদি বোঝা যায় যে এই লোকগুলোর মূল লক্ষ্য হলো কিছু পাওয়া, তখন না যেখানে পাওয়াটা থাকে সেখানে দেশপ্রেম থাকে না। অ্যাবসলিউটলি। তো যারা মাসুদ কামাল, আবারও একটু ব্রাহ্মণ পীরের প্রসঙ্গে আসতে চাই, যে এই পীর এবং তার মুরিদরা সাম্প্রতিক সময়ে যেটা সবচেয়ে বেশি মানে আমাদেরকে দৃষ্টি কেড়েছে, যে কাজটি তারা করেছে বা বিতর্কটি বাজারে ছেড়েছে, সেটা হচ্ছে যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নাকি রয়ের এজেন্ট। উনি নাকি রয়ের দ্বারা ভারতের শিলংয়ে আরাম আয়েশে ছিলেন, এবং এই যে পীর এবং পীরের মুরিদরা তারা যে হঠাৎ করে এই বিএনপি কে বা তাদের মতের বাইরে যারাই রয়েছে তাদেরকে ঢালাওভাবে রয়ের এজেন্ট বানিয়ে দিচ্ছে, আপনাকে বানিয়ে দিচ্ছে, আমাকে বানিয়ে দিচ্ছে, এই র ট্যাগ মারাটা, মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? শুনেন, যখন যুক্তি না থাকে তখন এগুলি বলে। দেখেন, আমি ওনার সম্পর্কে আসলে বলতে চাই না, আমার আসলে রুচিতে বাধে। তো ওনার সম্পর্কে আমি কি বলবো বলেন? ওনার তো কথা আসলে কোনো ভদ্রলোক তো ওনার কথা শুনতে পায় না। ওনার যে সমস্ত কথাবার্তা বলেন শুনলে পরে মুসলমানের ওজু নষ্ট হয়ে যাবে, ওনার এমন অশ্লীল কথাবার্তা উনি বলেন। তো ওনার সম্বন্ধে বলাটা আমার আসলে আমার আসলে রুচিতে বাধে। আমি কিন্তু একটা কথা বলি, সিম্পল একটা কথা বলি, বোঝার চেষ্টা করেন। সেই জিনিসটা হলো কি, আমরা কিন্তু এর মধ্যে দেখেছি যে 2018 সালের দিকে উনি এই দেশ ছেড়ে চলে গেছিলেন, এবং ওইটার ভিডিও দেখেছি। নুরুল ইসলাম ছোটন এবং মুজিবুর রহমান মঞ্জু ওরাকে সীমান্ত পথে এগিয়ে দিলেন। আচ্ছা, উনি ইন্ডিয়া চলে গেলেন। ইন্ডিয়ায় কি উনি বৈধভাবে গিয়েছেন? যা দেখলাম বৈধভাবে যান নাই, উনি তো সীমান্ত দিয়ে ঢুকে গেলেন, ঠিক কিনা বলুন? যার পর রাস্তা কালিয়ে চলে যান, আপনি চলে গেলেন। ওইখান থেকে উনি কোথায় গেলেন? ব্যাংকক গেলেন। ব্যাংকক থেকে কোথায় গেলেন? ফ্রান্সে গেলেন। ঠিক তো, এখন ইন্ডিয়া থেকে ব্যাংকক গেলেন কিভাবে? ওনার পাসপোর্টে অ্যারাইভাল সিলটা কে মানলো? ইন্ডিয়ান গভর্নমেন্টে কে মানলো বলেন? অ্যারাইভাল সিলটা তো মারতে হবে, সিলটা কে মানলো? তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের কেউ না কেউ মারছে, এবং সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একদম হাই অফিসিয়াল যদি আপনার হাতে না থাকে তাহলে কি মারা সম্ভব হবে? হবে না, কারণ ওটা তো বেআইনি কাজ করতেছেন উনি। তো সেই সিলটা মানলো, তাহলে ইন্ডিয়ান হাই অফিসের সঙ্গে ওনার সম্পর্ক আছে, এবং সেই সব এইগুলি প্রমাণ করে আসলে উনি হচ্ছেন রয়্যাল এজেন্ট। উনি, আমি আগেও বলেছি, বহুবার বলেছি যে উনি যখন 32 ডিসেম্বর ভাঙার কাজটা করলেন তখনই বলেছি যে এটা করার মাধ্যমে উনি আসলে হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে, ফেরত দেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার হাতে একটা যুক্তি তুলে দিলেন। ইন্ডিয়া তাকে আর ফেরত দিবে না, এই কারণ থেকে। এই হলো মূল কারণটা। এবং উনি যা যা করেন এই সবই আসলে রয়ের পক্ষ হয়ে করেন বলে আমার ধারণা। আমি উদাহরণ দিয়ে বলি, ওনার প্রত্যেকটা কাজ বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের জন্য। উনি সব সময় দেশের মানুষকে খেপিয়ে দিতে চান। উনি কিন্তু মেধাবী লোক, আমি ওনার মেধার খুব প্রশংসা করি, ওনার পড়াশোনা অনেক, আমার তাও কোনো সন্দেহ নাই। উনি কথা পিঠে কথা যুক্তি দিয়ে দিয়ে কথা বলেন, ভালো, কিন্তু অনেকগুলো যুক্তির মধ্যে একটা মিস ইনফরমেশন ঢুকাই দেন, এবং ওটাকে এমন ভাবে টুইস্ট করেন যে টুইস্ট করার কারণে অনেক সময় একটা তথ্য দিলে আপনি তো সঙ্গে সঙ্গে প্রমাণ করতে পারবেন না, চেক করতে পারবেন না। উনি কিন্তু এভাবে মানুষকে একটা দিকে ধাবিত করান, এবং প্রত্যেকটা কাজে ওনার লক্ষ্য হলো বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করা। বাংলাদেশ অস্থির হয়ে গেলে, বাংলাদেশে অস্থিরতা থাকলে লাভটা বলেন লাভ ইন্ডিয়া। এই যে তার যে ইন্ডিয়ান যে কথাগুলি বলতেছেন উনি এখন নানা রকম, মাঝখানে বলেন কি ইন্ডিয়ান চিপস কেনা যাবে না, টুথপেস্ট কেনা যাবে না, অমুক কেনা যাবে না, তমুক কেনা যাবে না, এই বলছে উনি। কিন্তু অনেক ইন্ডিয়া থেকে আমরা যা ইম্পোর্ট করি, সেই ইম্পোর্টে যদি আপনি হিসাব নেন, আপনি দেখবেন 2% কম আমরা এইগুলি আনি। সবচেয়ে বেশি ইম্পোর্ট করে কি কমোডিটি না, কিন্তু সবচেয়ে বেশি ইম্পোর্ট করি বিভিন্ন মেশিনারিজ, গার্মেন্টের মানে গার্মেন্টস ফ্যাক্টরির তুলা, সুতা, রং, এগুলি ইম্পোর্ট করি। ওগুলি নিয়ে কিন্তু ওনার কোনো আপত্তি নাই। ওনার আপত্তি হলো টুথপেস্ট নেওয়া, ওনার আপত্তি হলো পেঁয়াজ নেওয়া। কেন? এগুলি আওয়াজ বেশি হয়। কাজেই ওনার কাজের কারণে, কিন্তু ওনার বক্তব্যের কারণে, ওনার কর্মকাণ্ডের কারণে ভারতের অর্থনৈতিক ভাবে কোনো ক্ষতি হয় না। বাংলাদেশের মানুষকে উনি সবসময় উত্তেজিত করে রাখেন, যেন তারা নাকি সবসময় এন্টি ভারত, এন্টি ইন্ডিয়ান কথাবার্তা বলে। এটার মাধ্যমে এখানে একটা অস্থিরতা তৈরি করতে চান।
এবং উনি যে মানে মানে সবচেয়ে বড় কথা হলো জানেন কি বলবো, এগুলো আসলে অত বেশি মানে বলাও যায় না, বলাও অরুচিকর। তো যাক, ওনার কথা আমি মনে করি যত কম বলা যায় ততই ভালো। এদেশের মানুষ অলরেডি বুঝতে শুরু করেছে ওনার ব্যাপারটা নিয়ে। উনি তো এর মধ্যে দেখলাম আমাকে একটা কি বলে উকিল নোটিশে পাঠাইছিল আমার বিরুদ্ধে, আমি নাকি ওনার মানহানি করছি, উকিল নোটিশে পাঠাইছিল তো কি হয়েছে, আমি ওগুলো পাত্তা দিই নাকি ভাই। উনি আছে ওনার মতো ওই ভয় দেখে মনে করছে আমি তারপরে মানে নতজান হয়ে ওনার কাছে মাপ চাও কি আছে, উনি পারলে আমার মধ্যে মানহানি মামলা করুক, অসুবিধা কি আছে। ওনার যদি মান হানি হয়ে থাকে আমিও খুঁজে দেখবো ওনার কতটুকু মান আছে আর কতটুকু মান নাই। ওনার মান আর কি থাকবে, যে সমস্ত দিন সোশ্যাল মিডিয়া ওনার সম্পর্কে দেখি, ওনার যে সমস্ত ছবি টবি দেখি, ওনার মান কতটুকু আছে এটা নিয়ে তো সন্দেহ আছে। যা করে নিয়ে বলতে চাই না ভাই, যা বলা হয়ে গেছে, সরি। দুটো রাজনৈতিক আপনাকে আমি শুরুতেই বলছিলাম না বলার জন্য, বললাম। তো দুটো রাজনৈতিক দল সম্পর্কে একটু আপনার বিশ্লেষণ জানতে চাই, এনসিপি এবং এবি পার্টি। এবি পার্টি সম্পর্কে এ কারণেই জানতে চাই যে এবি পার্টিকে দেখা যাচ্ছে বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদ, তিনি সেনাবাহিনীকে কেন্দ্র করে বা সেনা প্রধানকে কেন্দ্র করে যে ধরনের কথা বলছেন বা যে ভাষায় কথা বলছেন, কোন দলের কোন রাজনীতিবিদকে অতীতে আমরা এভাবে দেখিনি যে সরাসরি সেনা প্রধান বা সেনাবাহিনীকে নিয়ে এ ধরনের মন্তব্য করতে। একইভাবে দেখা যাচ্ছে এনসিপি বা এনসিপির যারা রয়েছেন তারাও কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনা প্রধানের বিরুদ্ধে অনেক আপত্তিকর মন্তব্য করেছে বা করে চলেছে। এমনকি উপদেষ্টার পদে থাকা যারা মানে যিনি এনসিপির সাথে সংশ্লিষ্ট তিনিও কিন্তু সেনা প্রধানকে নিয়ে অনেক আপত্তিকর কথা বলেছেন। তো আমি আপনাকে জানতে চাই যে এই দুটো রাজনৈতিক দল যারা আমরা মনে করি যে হয়তো ভোটাভুটি হলে এদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তারা হঠাৎ করে রাজনীতিতে একটা খুব বড় ফ্যাক্টর হয়ে গেছে বলে মনে হচ্ছে, খুব বেশি মিডিয়া কভারেজ পাচ্ছে, সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রাখছে। এই দুটো রাজনৈতিক দল সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই যে কেন এরা এরকম করছে। অনেক বছর ধরে সাংবাদিকতা করি, তো আমরা ওই তখন বলতাম বিভিন্ন সময় যে ছোট দলের বড় নেতা, এই কথাটা খুবই প্রচলিত কিন্তু। তো এই দলগুলো ছোট দলের বড় নেতা, এখানে কিছু নেতা আছে যে নেতাগুলি ভালো কথা বলেন, বাট আনফর্চুনেটলি এদের জনসমর্থন খুব কম। এটা হলো আমার অবজারভেশন। এনসি আপনার এবি পার্টির দুইজন নেতাকে সবাই চিনেন, ওনাদের যে সভাপতি ওনাকে চিনেন, আর ওনাদের যে মহাসচিব ফুয়াদ সাহেব তাকেও সবাই চিনেন। এই দুজনে ভালো কথা বলেন, লজিক দিয়ে কথা বলার চেষ্টা করেন, কাজেই ওনাদের এক ধরনের পরিচিতি আছে, ওরা যে যখন যেটা বলেন সেটা মিডিয়াতে আসে। আর এনসিপির যে দলটা আছে, এই দলের লিডারদেরকে আমাদের মিডিয়াগুলো এদেরকে উঠেছে বেসিক্যালি। দেখবেন আপনি বিভিন্ন টেলিভিশন দেখবেন, তারা কোনো টকশো যখন আলোচনা করে অবধারিত ভাবে এনসিপি একজনকে রাখার চেষ্টা করে, তারা মনে করে এই লোকটা, এবং সে কারণে এনসিপি লোকজনদেরকে আমরা বিভিন্ন সময় মিডিয়াতে বেশ সরব দেখি। এখন বিষয়টা হলো কি, সাধারণ মানুষ তো সেইটুকুই দেখে যতটুকু তাদেরকে দেখানো হয়, তাদেরকে মিডিয়াগুলো দেখায়, তারা দেখে। বাট এনসিপিতেও আমার বিবেচনায় কয়েকজন মেধাবী নেতা আছে, তারা বলার সময় লজিক দিয়ে কথা বলে। আমি নিজে লজিক দিয়ে কথা বলতে পছন্দ করি, যারা লজিক দিয়ে কথা বলে তাদেরকে আমি পছন্দ করি বেসিক্যালি। কাজে এনসিপির ওই নেতাদেরকে আমি পছন্দ করি, এই পার্টির ওই দুই লিডারকে আমি পছন্দ করি। তাদের আমার কথাবার্তা বলে আমার লজিক্যাল মনে হয় মাঝে মাঝে। খালি ফুয়াদ সাহেব যখন নাকি উত্তেজিত হয়ে যান তখন মাঝে মাঝে আপনার মাত্রা ছাড়াই ফেলেন। তো এটা দরকার নেই, ওনারা করেন হয়তো এটা ওনাদের পলিটিক্স, ওনারা কেন করেন, ওনারা একদম না বুঝে করেন আমি কিন্তু তা মনে করি না। হয়তো এটাই ওনাদের পলিটিক্স, হয়তো এই পলিটিক্সটা করার জন্যই ওনারা মাঠে আছেন, থাকতে পারে না। সবার পলিটিক্সটা একরকম হবে না, হয়তো গভর্নমেন্টের কাছ থেকে ওরা এক ধরনের প্রশ্রয় পাচ্ছেন, এটাও হতে পারে। কারণ একটা কথা আমি বলি আপনাকে, শুনেন, একটা শৃঙ্খলা বাহিনী যেমন সেনাবাহিনী, একটা শৃঙ্খলা বাহিনীকে আপনি ডিফেন্ড করতে পারেন না ওপেনলি, পাবলিকলি করতে পারেন না। এখন এই শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে থাকা লোকদের ব্যাপারে যেভাবে অশ্লীল শব্দ প্রয়োগ করা হয়, ওই আপনার বিদেশ থেকে করা হয়, এখান থেকে করা হয়, যেভাবে অশ্লীল শব্দ প্রয়োগ করা হয়, এটাকে আমি মনে করি এটা ঠিকটা। এতে হয় কি, এটা পুরো দেশের জন্যই আমি মনে করি একটা হুমকির ব্যাপার হয়ে যায়। কারণ এই বাহিনীগুলো একটা নিয়মের মধ্যে চলে। ওই কথাটা কিন্তু ওই আর্মির একজন সিপাহীও শুনতেছেন,
এবং সিপাহী যখন শুনেন যে তার চিফ সম্পর্কে এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, ওই সিপাহীর মধ্যে দু ধরনের প্রতিক্রিয়া কাজ করতে পারে। এক ধরনের প্রতিক্রিয়া কাজ করতে পারে যে চিফ সম্বন্ধে তার মধ্যে একটা নেগেটিভ একটা চিন্তা কাজ করতে পারে, যেটা নাকি খুবই ভয়ঙ্কর, উচিত না। আবার আরেকটা জিনিস কাজ করতে পারে, যে কথাটা বলেছেন তার ব্যাপারে একটা নেগেটিভ চিন্তা কাজ করতে পারে। এখন ওনার ব্যাপারে যদি একটা সাধারণ মানুষের নেগেটিভ চিন্তা কাজ করে, তার যে ক্ষতিকর দিকটা, আর যদি একজন হাতে অস্ত্রধারীর মধ্যে নেগেটিভ চিন্তা কাজ করে, তার কিন্তু ক্ষতিকর দিকটা কিন্তু ডিফারেন্ট হয়। এগুলো ভালো না। আমি মনে করি শৃঙ্খলা বাহিনী, এখন আপনি বলবেন যে শৃঙ্খলা বাহিনীর কথা এগুলি বলেন কেন, যে নাকি ফোয়াজ সাহেব বলেন, এর জন্য বলতে পারেন না, অমুক পারেন না তমুক। আমার কোনো দরকার যে আপনি যদি মনে করেন বলতে পারেন না, তাহলে আপনি এটা সরকারকে বলেন। আপনার সঙ্গে তো সরকারের যোগাযোগ আছে, আপনি সরকার, আপনি এটাকে পাবলিক বললে হয় না, পাবলিক নিউসেন্স ক্রিয়েট হয়, এটা ঠিক না। এই সমস্ত বাহিনীর ব্যাপারে যদি আপনার কোনো বক্তব্য থাকে, কোনো রিজার্ভেশন থাকে, কোনো আপত্তি থাকে, আপনি সরকারকে ইনফর্ম করেন। সরকারকে ইনফর্ম করা তো সহজ এখন। আপনি যদি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট না পান, তাকে লিখিত ভাবে না মেইল করে দেন যে আপনার শৃঙ্খলা বাহিনীতে এই কাজগুলি করতেছে, করা উচিত না বলেন। কিন্তু আপনি যখন জনসমক্ষে বলেন এবং এইভাবে গলার রক ফুলিয়ে উত্তেজিত ভঙ্গিতে বলেন, তখন কিন্তু আপনি সাধারণ মানুষকে ওই বাহিনীটার সঙ্গে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। এটা ঠিক না। দেখেন, আমাদের সেনাবাহিনীকে নিয়ে অনেক কথা বলা হয়ে থাকে, আমরাও দেখছি বিভিন্ন সময় কিন্তু সেনাবাহিনী গণতন্ত্রের ক্ষেত্রে নেগেটিভ ভূমিকায় কিন্তু অবতীর্ণ হয়েছে। হয়েছে আমাদের দেশে, অস্বীকার করার কোনো উপায় নাই। রাজনৈতিক শক্তিকে হটিয়ে সেনাবাহিনী এসে ক্ষমতা দখল করেছে, আমরা দেখেছি, একাধিকবার দেখেছি। সেগুলো ভালো উদাহরণ নয়। কিন্তু আবার এটাও তো ঠিক যে আমরা একাধিক সময় দেখেছি যে সেনাবাহিনী জনগণের সঙ্গে থেকে জনগণের অধিকার আদায়ের জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে। আমি আপনাকে 3টা উদাহরণ দিই। একটা কথা মাথায় রাখেন, একটা স্বৈরাচারের পতনের ক্ষেত্রে কিন্তু কেবল জনগণের মানে ঐক্যবদ্ধ জনগণ থাকলেই হয় না, তার সঙ্গে রাষ্ট্রের কয়েকটি পিলার আছে, যেমন জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেটিভ, পুলিশ অথবা আর্মি, এরা আছে। কিন্তু এদের পুরো একটাকে জনগণের সঙ্গে যুক্ত হতে হয়, তাহলেই কেবল আন্দোলনটা সফল হয়। 71-এ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, তখন আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ কিন্তু জনগণের সঙ্গে ছিল, যে কারণে আমরা কিন্তু এই জয়টা পেয়েছিলাম। এটা একটা রিয়েলিটি, কিন্তু একদম নিরেট সত্য কথা। কিন্তু এটা 90-এর গণঅভ্যুত্থান দেখেন, এরশাদের বিরুদ্ধে সেনাবাহিনী কিন্তু এরশাদের সঙ্গে ছিল না, সেনাবাহিনী জনগণের সঙ্গে ছিল, সেই জন্যই আমরা জয়টা পেয়েছিলাম। 96-এ যে আন্দোলনটা হয়েছিল তৎকালীন খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে, সেখানে কিন্তু প্রশাসন আওয়ামী লীগের পক্ষে ছিল, পুরো প্রশাসন আওয়ামী লীগের পক্ষে ছিল, যে কারণে আন্দোলনটা সফল হয়েছিল। আর এমনকি আমরা যেটাকে 111 বলি, 111 কিন্তু 2007 সালে কিন্তু 22শে জানুয়ারি, কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, ওই সময় কিন্তু ইয়াজউদ্দিন সাহেব একটা নির্বাচন করতে চেয়েছিলেন। ওই নির্বাচন যদি হতো তাহলে আমরা 2014-এর উদাহরণ 2007-এই দেখতাম। তো সেই নির্বাচনে যে হতে দেওয়া হয়নি, সেখানে কিন্তু সেনাবাহিনীর একটা ইতিবাচক ভূমিকা ছিল। আর এবারের আন্দোলনে সেনাবাহিনী যদি শেষ মুহূর্তে জনগণের কাতারে না আসতো, জনগণের পক্ষে না দাঁড়াতো, তাহলে এই আন্দোলন কতটুকু সফল হতো এটা নিয়েও আমার সন্দেহ আছে। এবং সেনাবাহিনী জনগণের সঙ্গে আসছে কেন? আসছে হলো এই সেনাবাহিনী মনে করেছে আমি আমার ভাইয়ের বুকে গুলি চালাবো না। এবং সেনাবাহিনীর এই যে চিন্তাটা, এই চিন্তাটা একটা কনক্রিট রূপে এটা কিন্তু সেনাপ্রধানের মুখ দিয়ে বেরিয়েছে। এই জিনিসগুলো তো মাথায় রাখতে হবে ভাই। কাজেই এখন উনি এত বড় একটা কাজ করেন আমাদের আন্দোলনের পক্ষে, আর ওই আপনার ওই পীর সাহেব বলতেছে যে উনি শেখ হাসিনার কেমন আত্মীয় হয়। আর আত্মীয় হয়েও তো ওনার পক্ষে উনি যান নাই, এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগে রে ভাই? উনি আত্মীয় হওয়া সত্ত্বেও তো স্বৈরাচারের পক্ষে ছিলেন না, এটাই কি সবচেয়ে বড় প্রমাণ নয় যে উনি জনগণের সঙ্গে ছিলেন? তো এখন তার বিরুদ্ধে আপনি খেপাই দিতে পারেন, কি বলতে পারেন
যে ভারত বলছে তাড়াতাড়ি নির্বাচন দাও, সেনাপ্রধানও বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাও, আবার বিএনপিও বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাও। অতএব সেনাপ্রধান এবং বিএনপি আসলে ভারতের এজেন্ট, একটা অতি সরলীকৃত একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন। আর এখানে ওনার কিছু মুরিদ আছে, বলতো না শুনলো না, জিন্দাবাদ বলে আল্লাহ আল্লাহ শুরু করলো। এগুলি চলছে, এগুলি ঠিক না। শুনেন, যত কিছু আপনি বলেন, আমি একটা কথা বলে শেষ করি, সেটা হলো আপনি যত কিছুই বলেন ভাই, আমরা আসলে কি চাই? আমি আপনি, আমরা তো ভাই আওয়ামী লীগ করি না, আমরা বিএনপি করি না, আমি জামাত করি না, আমি এনসিপিও করি না, আমি কোনো পার্টি করি না। আমরা এই দেশের সাধারণ মানুষ। আমরা চাই দেশটা সামনের দিকে অগ্রসর হোক, আমরা চাই এই দেশটা উন্নত হোক, আমরা চাই জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ হই। আমরা দেখেছি, খুব দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করেছি, শেখ হাসিনা 15 বছরে উনি জাতিটাকে ভাগ করে দিতে চেয়েছেন। ভাগটা কি? বিএনপি সে খারাপ, তাকে দৌড়াও, তাদের পিটাও। জামাত তারা দাঁড়াইতে দিব না, পিটাও তাদের, তাদের নিষিদ্ধ করো। এই যে একটা দেশকে বিভক্ত করা রাজনীতি আওয়ামী লীগ চালু করেছিল, এটাতে দেশের জন্য ক্ষতি হয়েছে। আমরা চেয়েছি এবার যে এবার আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হব, সবাই মিলে দেশটাকে অগ্রসর করবো। আমরা যে যে যা ভুল করেছে সেই ভুলের জন্য তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া মানে একজন খুনিকে নিয়ে আমার গড়াগড়ি করতে হবে তা বলি নাই। যে খুনি তার বিরুদ্ধে খুনের সাজা হতে হবে, যে খুনি নয় তাকে তো আপনি সাজা দিতে পারেন না। আজকে কি হচ্ছে, একটা মামলায় 100 জন আসামি, তার মধ্যে সাংবাদিক আছে 20 জন, অভিনয় শিল্পী আছে 30 জন, দিয়ে সক্রিয়ের বিরুদ্ধে আপনি হুলিয়া জারি করে দিলেন, নিয়ে জেলে ঢুকালেন। এটা কি হয় ভাই? এটা তো হয় না। এই যে জিনিসগুলি হচ্ছে, এগুলোর মাধ্যমে আপনি দেশটাকে আরো মানে শার্পলি ডিভাইডেড করে দিচ্ছেন। বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না, এই জিনিসটা মাথায় রাখবেন। শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিকে আইনা বসাইছিলাম সরকার প্রধান হিসাবে। আমার বড় আশা ছিল যে উনি অন্তত পক্ষে এই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবেন। কিন্তু আমি দেখছি উনি জাতিকে আরো বেশি বিভক্ত করছেন। আওয়ামী লীগ 15 বছরের শাসন আমলে 15 বছরেও তারা কিন্তু জামাতকে নিষিদ্ধ করে নাই। অগাস্টের 1 তারিখে যে নিষিদ্ধ করছে, শেষ 4 দিন না 5 দিন আগে। 15 বছর ধরে কিন্তু বলা হচ্ছে জামাতকে নিষিদ্ধ করা হবে হবে হবে, করে নাই। তাহলে আওয়ামী লীগ ছেলে পারতো না নির্ভয়া দেশে নিষিদ্ধ করতে? করে নাই তো ভাই। আর এই সরকার করে দিল, বলে যে না নিষিদ্ধ করে নাই, কর্মকর্মী একই তো কথা। তাকে তো ইলেকশনে নামতে দিয়ে দিচ্ছেন না, কথা তো একই। সে পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালাতে পারবে না। তো এই বিভক্তের ফল আমি মনে করি না খুব ভালো হবে। তো আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে জাস্ট একটা বিষয় আপনার মন্তব্য জানতে চাই, যে সুব্রত বাইন, সে নাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডনে হত্যার পরিকল্পনা করেছিল, এরকম একটি সংবাদ আমরা দেখতে পেলাম। তো এখন আমরা জানি যে তারেক রহমানের জীবনের উপরে হুমকি আছে, এটা সত্য। কিন্তু পাশাপাশি এটাও আমরা দেখতে পাচ্ছি যে 21শে আগস্টের যে গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পেয়েছে রাষ্ট্রপক্ষ। তো সব মিলিয়ে সব নানাবিধ কারণে 9 মাস পেরিয়ে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি দেশে আসতে পারছেন না। তো ওনার এই যে না আসা, এটা আসলে বিএনপি কে রাজনীতির মাঠে কতটুকু ব্যাকফুটে ঠেলে দিচ্ছে বলে আপনি মনে করেন? আমি মনে করি অনেক ব্যাকফুটে ফেলে দিয়েছে, অনেক। তারেক রহমানের এই সমস্ত রাজনীতি করতে আসছেন ভাই, এই সমস্ত রিস্ক থাকবেই। এই রিস্ক নিয়েই আপনাকে আসতে হবে দেশে। আপনি যখন ইলেকশনে দাঁড়াবেন, যখন ইলেকশন সামনে আসবে, তখন আপনি দেশে আসবেন না, তখন আপনার এই রিস্ক থাকবে না। এই ধরনের রিস্ক সবসময় থাকবে। এইগুলিকে আমার মাঝে মাঝে জুজুর ভয় মনে হয়, কারণ এই দেশের মানুষের যদি উনি নেতা হন, এই দেশের মানুষ ওনাকে রক্ষা করবে। কেন করবে না? করবে। ওনার দেশে আসা উচিত, এই কারণে উচিত। ওনার দল কিন্তু এখন মানে খুব ভয়ঙ্কর একটা ভালনারেবল অবস্থায় আছে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে অবাধে ওরা দলের লোকজন চাঁদাবাজি করছে, উনি থামাতে পারছেন না। 2000 লোককে উনি বহিষ্কার করছেন ভাই। 2000 লোককে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো পলিটিক্যাল পার্টি বহিষ্কার করছিল? তাও এই সমস্ত অপকর্মের দায়ে উনি করেছেন, বড় ঘটনা। তারপরেও কি থামাতে পারছেন? পাচ্ছেন না। এইটা পারতেন যদি উনি দেশে থাকতেন। নেতা থাকে বাইরে, নেতার কাছে খবরটা কারো না কারো মাধ্যমে যায়। উনি তো ওনার কাছে তো উনি তো সরাসরি শোনেন না, কারো না কারো মাধ্যমে যায়। আপনি মনে রাখবেন, একটা অফিসের সবচেয়ে পাওয়ারফুল লোক কে জানেন?
এত অফিসের সবচেয়ে পাওয়ারফুল লোক হলো এটার যে সবচেয়ে বড় সাহেব, তার যে গেটম্যান, সে লোকটা সে সবচেয়ে পাওয়ারফুল লোক। ওই গেটম্যান কিন্তু কানে কাছে যে কি বলবে, কাকে ঢুকতে দিবে কাকে ঢুকতে দিবে না, আপনারা কিন্তু করতে পারবেন না। এখানেও তাই হচ্ছে, তথ্যগুলি ওনার কাছে কারো না কারো মাধ্যমে যাচ্ছে, যার মাধ্যমে যাচ্ছে সেই লোকটা কি ফেরেশতা? ফেরেশতা না। তার কি ধান্দা নাই? ধান্দা আছে। ওই ধান্দা নাই থাকবে, ওনার কাছাকাছি যত লোক ছেড়ে পর্যন্ত সবাই কিভাবে এত ধনাঢ্য ব্যক্তি হয়ে যায়, এদের থেকে তো বোঝা যায় যে ধান্দা ওনারা পালন করতে পারছেন ঠিক মতো। কাজেই নেতাকে সরাসরি মাঠে আসতে হবে। উনি যদি দেশে আজকে আসেন, আমি একটা সিম্পল কথা বলি, দেখেন ভারতে গত ইলেকশনে দেখবেন আপনি, কংগ্রেসের রাহুল গান্ধী ভারত জোড়ো একটা আন্দোলন করছিল, কিন্তু ভারত জোড়ো নামে একটা উনি পদযাত্রা করেছিলেন, সারা ভারত উনি হেঁটে বেরিয়েছেন। কিন্তু এর কারণে কিন্তু কংগ্রেসের এবার রেজাল্ট কিন্তু অনেক ভালো হয়েছিল। একই রকম আমি বলি না যে তারেক রহমানকে হাঁটতে হবে, হাঁটার দরকার নেই। আপনি দেশে আসেন, আপনি একটা খোলা জিপে করে পুরোটা দেশ ঘুরেন না রে ভাই, দেখেন দেশের লোক কি বলে, দেশের লোক ওনাকে কোথায় নিয়ে যায়। এই দেশের লোক ওনার গর্ব হয়ে থাকবেন। উনি যত দেরি করবেন তত ওনার এই দেরি করাটাকে মানুষ সন্দেহ করবে। নানা জন এখনো অনেক কথা বলে, কেন আসে না? অনেকে বলে আরামের জীবন দেখে আসতে চায় না। যে লোক আরামের জীবন দেখে আসতে চায় না, সে লোক কিভাবে দেশ চালাবে, সে কিভাবে দেশের মানুষের দুঃখ বুঝবে, কষ্ট বুঝবে, এগুলো বলা বলে হচ্ছে। কিন্তু হয়তো এই সব কথা ঠিক না, কিন্তু উচ্চারিত হচ্ছে। এই উচ্চারিত হওয়াটা ওনার জন্য আমি মনে করি খুব শোভন কিছু না, ওনার দেশে আসা উচিত।